রহমতপুরের সেই বিশাল প্রাসাদে সূর্যের প্রথম কিরণের সাথেই মরিয়মের দিন শুরু হয়। চোখের কোণে লুকিয়ে থাকা পাহাড় সমকষ্ট চেপে সে রান্নাঘরে চা তৈরি করছে, পাশে তার ছোট ছেলে আমান তখনও গভীর ঘুমে মগ্ন। বাড়ির বাকি সবাই তখনও ঘুমিয়ে থাকলেও মরিয়ম, যার জীবনের সব রং স্বামীর মৃত্যুর সাথেই মুছে গেছে, সে প্রতিদিনের মতো নিভৃতে নিজেকে সামলে নিচ্ছে। মরিয়ম এখনো চা হয়নি। সকাল 6টা বেজে গেল যে। এত ধীরগতিতে কাজ করিস কেন? মানছি তোর জীবনে এখন আর কোনো উৎসাহ নেই, কিন্তু ঘরের দায়িত্বগুলো তো আর থেমে নেই। এই তো আম্মাজান, জল বসিয়েছি, এক্ষুনি নিয়ে আসছি। ক্ষমা করবেন আম্মাজান, এখনই নিয়ে আসছি। রান্নাঘরে মরিয়ম চা তৈরি করছে, এমন সময় সেখানে শবনম আর জয়া এলো। তাদের চোখে মুখে বিরক্তি আর ঘৃণা স্পষ্ট। আরে বাহ, বড় আপা তো এখনই চায়ের সুগন্ধ ছড়িয়ে দিয়েছেন। আপনার কি মনে হয় না যে আপনি এই বাড়িতে এখন শুধু একটা ছায়ার মতো রয়ে গেছেন? সাজগোজ করেন না, সারাক্ষণ শুধু আম্মাজানের খেদমত করে তার মনে জায়গা করে নিতে চান। শবনম, আমি কখনো কিছু চাইনি। আম্মাজান আমার কাছে মায়ের মতো, আর তোমরা দুজন আমার আপন বোনের মতো। বোন আপা সম্পর্ক তো সমানে সমানে হয়। আপনার স্বামী নেই, তাই এই বাড়ির সম্পত্তিতে আপনার অধিকারও শেষ হয়ে যাওয়া উচিত, কিন্তু আপনি তো এই বাচ্চাটাকে নিয়ে এখানেই চেপে বসে আছেন। ঠিক বলেছিস জয়া, তুই জানিস না এই ভদ্রতা আসলে একটা মুখোশ মাত্র, যাতে সিন্দুকের চাবিগুলো ওনার কাছেই থাকে। একদম ঠিক। আর আমান, ও তো বড় হয়ে সম্পত্তির ভাগ চাইবে। আমাদের তো মনে হয় আপনি জেনে শুনেই আম্মাজানের চাটুকারিতা করেন, যাতে আমাদের দুজনের হক মেরে দিতে পারেন। শবনম আর জয়ার প্রতিটি শব্দ মরিয়মের বুকটা চিড়ে দিচ্ছিল, কিন্তু সে একটি চোখের জলও ফেলল না। নিঃশব্দে চা নিয়ে আঙিনার দিকে চলে গেল। দুপুরবেলা মরিয়ম তার মৃত স্বামীর স্মৃতি বুকে নিয়ে আমানকে সাথে করে নদীর তীরে দোয়া করতে গিয়েছে। নির্জনে বসে সে কাঁদছে। আপনি আমাকে একা ফেলে চলে গেলেন। এখন এই বাড়িতে আমার আর আমানের থাকাকেই অশুভ মনে করা হয়। হে উপর আল্লাহ, আমি এখন কোথায় যাব? তখনই একজন বুড়ি মহিলা মরিয়মের কাছে এল। আমি একজন মুসাফির, পথ হারিয়ে ফেলেছিলাম এবং আমার খুব তেষ্টা পেয়েছে। তুমি কি আমাকে একটু জল খাওয়াতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আমার কাছে বাড়ি থেকে আনা একটু মিষ্টি জল আছে। আপনি নিন আমান বাবা, জলটা দাও তো। আমান তাকে জল খাওয়ায় এবং মাহিকা মরিয়মের চোখের দিকে তাকায়। তোমার চোখে অনেক যন্ত্রণা, কিন্তু হৃদয়ে অগাধ মমতা। মানুষ তোমাকে পাথর মারবে, কিন্তু মনে রেখো যে পাথর সহ্য করে সেই একসময়ের ভনিতে পরিণত হয়। সময় এলেই সব বুঝতে পারবে। আপাত, এই নাও একটি ছোট স্বচ্ছ পাথর দিয়ে। এটা খুব যত্ন করে রেখো। যখন তোমার মনে হবে সব পথ বন্ধ হয়ে গেছে, তখন শুধু এটাকে নিজের বুকের কাছে ধরবে। বিকেলবেলা হাবেলিতে জিনাত বেগমের চিৎকারের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। আমার সোনার কঙ্কন জোড়া কোথায় গেল? আমি তো আলমারিতেই রেখেছিলাম। শবনম, জয়া, তোরা দেখেছিস? আম্মাজান, আমরা তো নিজেদের ঘরে ছিলাম, তবে আমি দুপুরে বড় আপাকে আপনার ঘর থেকে বের হতে দেখেছিলাম। বোধহয় বাইরে যাওয়ার আগে উনি ওখানে গিয়েছিলেন। আর আম্মাজান, আমিও দেখেছি, আমানও ওনার সাথে ছিল। ছোট বাচ্চা তো কি জানি মা, হয়তো ওর হাত দিয়েই কঙ্কন সরিয়ে ফেলেছেন। মরিয়ম, এখানে আয়। এটা কি সত্যি? না আম্মাজান, উপরওয়ালা, আমি আপনার ঘরের ছায়াও মারাইনি। আরে বড় আপা, যদি আপনি নির্দোষী হন তবে নিজের ঘর তল্লাশি করাতে আপত্তি কিসের? সত্য তো কখনো আলোতে আসতে ভয় পায় না। সত্যতা আলোতে এসে আপনাকে আরও লজ্জিত করে দেবে। হ্যাঁ আম্মি, এখনই এই মুহূর্তে সিন্দুক খুলিয়ে দেখুন। যদি সব পরিষ্কার থাকে তবে ঝামেলাও মিটে যাবে। থামো জয়া, সব অপবাদের জবাব দেওয়া জরুরি নয়। আমি কোনো চুরি করিনি, আর যারা আমার সম্মানের উপর সন্দেহ করে তাদের কাছে সাফাই দেওয়ারও কোনো প্রয়োজন আমার ও নেই। তাহলে নিজের সিন্দুক তল্লাশি করতে দিচ্ছেন না কেন? যদি আপনি সত্যি কথাই বলেন তবে কিসের ভয়? মরিয়মের ঘর জিনাত বেগম, শবনম আর জয়া মিলে সব জিনিসপত্র লণ্ডভণ্ড করে তছনছ করছে।
হঠাৎ জয়া মরিয়মের কাপড়ের নিচ থেকে সোনার কঙ্কন বের করে আনল। এই দেখুন আম্মাজান, চুড়ি, আবার তার উপর সিনা ঝুড়ি। আমরা তো আগেই বলেছিলাম এই মহিলা বাচ্চাটাকেও চোর বানাচ্ছে। মরিয়াম, তোর থেকে আমি এটা আশা করিনি। আমি তোকে এই বাড়ির সবচেয়ে বড় সম্মান মনে করতাম, আর তুই আমার বিশ্বাস লুটে নিলি। আম্মাজান, আমার কথা বিশ্বাস করুন, আমি জানি না এগুলো এখানে কিভাবে এলো। যথেষ্ট হয়েছে। তোর স্বামী যাওয়ার পর আম্মাজান তোকে এখানে আশ্রয় দিয়েছেন, আর তুই এই ঘরটাকেই লুট করতে বসেছিস। আম্মাজান, এমন মানুষকে বাড়িতে রাখা বিপদমুক্ত নয়। আজ কঙ্কন নিয়েছে, কাল সম্পত্তি নিয়ে নেবে। একে এখনই বের করে দিন। মরিয়ম, আজ থেকে তুই এই বাড়ির বউ নোস। তুই একটা কলঙ্ক, বেরিয়ে যা এই হালি থেকে। তোর এই ছেলেকে কেউ নিয়ে যা এক্ষুনি, এবং এই মুহূর্তেই। মরিয়ম আর কিছু বলল না। সে শুধু তার ছোট্ট ঝোলাটি কাঁধে তুলে নিল, আমানের হাত ধরল এবং ভারী মন নিয়ে হাবেলি থেকে চিরতরে বেরিয়ে গেল। পেছনে রয়ে গেল শবনম আর জয়ার পৈশাচিক হাসি। হাবেলির চৌঘাট পার হতেই মরিয়মের সাজানো পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। এখন গ্রামের বাইরে এক ভাঙা কুঁড়ে ঘরে সে আশ্রয় নিয়েছে, যার ছাদ দিয়ে বৃষ্টির জল পড়ছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর ভেতরে মরিয়ম শীতে কাঁপছে। তার কোলে আমান গুটিসুটি মেরে শুয়ে আছে। বৃষ্টির জলের সাথে মিশে যাচ্ছে মরিয়মের চোখের জল। হে আমার সৃষ্টিকর্তা, আমার অপরাধ কি ছিল? শুধু এটাই কি যে আমি নিজের জন্য কখনো কিছু চাইনি? নিঃস্বার্থ সেবার কি এই প্রতিদান জোটে? আজ আমার মাথার উপর ছাদ নেই, পেটে অন্য নেই, আর আমার নিষ্পাপ সন্তান এই শীতে কাঁপছে। সবাই বলে তুমি দয়ালু, তাহলে আমার ডাক কি তোমার কাছে পৌঁছাচ্ছে না? এমন সময় তার সেই পাথরের কথা মনে পড়ল যা পরী তাকে দিয়েছিল। সে পাথরে হাত দিতেই সেটি থেকে হালকা নীল রঙের আলো বের হতে শুরু করল। এই আলো, এটি কি সেই মেয়েটির দেওয়া পাথর যে নদীর ধারে দেখা দিয়েছিল? সে বলেছিল, যখন সব পথ বন্ধ হয়ে যাবে তখন যেন এটি হৃদয়ে ছুঁয়ে নিই। হঠাৎ প্রবল বৃষ্টি থেমে গেল, যেন আকাশ তার নিঃশ্বাস বন্ধ করে ফেলেছে। সেই মুহূর্তেই কুঁড়েঘরের অন্ধকার কোণ থেকে এক সুন্দরী পরী আবির্ভূত হল। তার চারদিকের সোনালি আভা সেই জরাজীর্ণ ঘরটিকে আলোকিত করে তুলল। মরিয়ম যে পড়ে গিয়ে উঠে দাঁড়ায়, সেই ইতিহাস করে তুমি তোমার ঘর হারানোনি, বরং সেই ঘরটি তার ভাগ্য হারিয়েছে। আমি শুধু তোমার ছায়া মরিয়ম, তোমার সততার ছায়া। তুমি তৃষ্ণার তোকে জল খাইয়েছ, নিজের শেষ রুটিটুকু অন্যকে দিতে চেয়েছ, এবং কখনো কারোর মন্দ চাওনি। এই পাথর কোনো সাধারণ পাথর নয়, এটি তোমার মমতার প্রতিফলন। মাহিকা শূন্যে হাত নাড়ল এবং পাথর থেকে এক তীব্র আলো বিচ্ছুরিত হল। দেখতে দেখতে সেই ভাঙা কুঁড়েঘর অদৃশ্য হয়ে গেল, আর সেখানে মার্বেল পাথর, রেশমি পর্দা আর ঝাড়বাতি দিয়ে সাজানো এক বিশাল রাজপ্রাসাদ দাঁড়িয়ে গেল। এটা কি অলৌকিক কাণ্ড! আমার কুঁড়েঘর রাজপ্রাসাদ হয়ে গেল। এটি তোমার ধৈর্যের ফল মরিয়ম। তুমি যা চাইবে এখানে তাই হাজির হবে, কিন্তু মনে রেখো এই জাদু তখনই কাজ করবে যতক্ষণ তোমার মন পরিষ্কার থাকবে। আমার ধনসম্পদ চাই না মাহিকা, আমি শুধু আমার হারানো সম্মান ফিরে পেতে চাই। সম্মান চেয়ে পাওয়া যায় না, কর্ম দিয়ে অর্জন করতে হয়। এখন তুমি এই আশ্রয়ে শান্তিতে থাকো। জিনাত বেগমের হাবেলি। সকালবেলা মরিয়ম চলে যাওয়ার এক সপ্তাহ পর ঘর নোংরা হয়ে আছে। রান্নাঘরে বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জিনাত বেগম বিছানায় পড়ে প্রবল জ্বরে কাঁদছেন। মরিয়ম, মা, একটু জল দে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। শবনম ঘরে ঢুকল, তার মুখে বিরক্তির ছাপ। আম্মাজান, মরিয়ম মরিয়ম করা বন্ধ করুন। ওই চোরনি এখান থেকে চলে গেছে। এখন আমি আর জয়া ঘর সামলাচ্ছি। জল খেতে হলে নিজে উঠে নিন। সকাল থেকে ঘর ঝাড়ু দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি। শবনম, তুই কি বলছিস? আমি তো উঠে দাঁড়াতে পারছি না মা। আর জয়া কোথায়? জয়া তো নিজের ঘরে আরাম করছে। মরিয়ম কি সত্যিই চোর ছিল, নাকি আমার ঘর ভাঙার সময় হয়েছিল বলেই এসব ঘটল? এমন সময় জয়া সেখান দিয়ে যাচ্ছিল এবং শাশুড়ির অবস্থা দেখে কাছে এল। কিন্তু তার মনে কোনো মায়া নেই, শুধু অভিযোগ। আম্মাজান, আপনি কাঁদবেন না। শবনমা আপা তো সারাক্ষণ নিজের গয়না নিয়েই মেতে থাকে, আমাকেও অনেক কাজ করতে হচ্ছে। মরিয়ম আপা থাকলে অন্তত পা দুটো টিপে।
তো এখন তো এসব আমাদেরই করতে হচ্ছে। গ্রামে রটে গেছে যে যেখানে মরিয়মের কুড়েঘর ছিল সেখানে এখন এক জাদুকরী প্রাসাদ দাঁড়িয়ে আছে। শবনম আর ছোট বউ জয়া সেখানে পৌঁছালো। শবনম আপা, মরিয়াম আপা তো এখন রাজপ্রাসাদে থাকছে। গ্রামবাসী বলছে যে তার কাছে যায় সেই দুহাত ভরে দান পায়। কি ওই ভিখারিনীর কাছে প্রাসাদ থেকে এলো? ও কি আমার চুরি মানে আম্মাজানের বাকি গয়নাগুলো বিক্রি করে দিল নাকি? শবনম আর জয়া মরিয়মের প্রাসাদে পৌঁছালো। প্রাসাদের চাকচিক্য দেখে তাদের চোখ ছানাবড়া হয়ে গেল। তারা ইতস্তত করে প্রাসাদের ভেতরে ঢুকল। সামনে মরিয়ম বসে আছে আর তার ছেলে আমান পাশে খেলছে। পুরো ঘরে এক শান্তি ও আভিজাত্যের পরিবেশ। আরে মরিয়ম আপা, আপনি তো এখানে খুব মজে আছেন। শুনলাম কোন জাদুকরি পাথর পেয়েছেন যা দিয়ে এই প্রাসাদ তৈরি হয়েছে। আমরা দেখতে এসেছি তোমার এই বড়লোকই কোত্থেকে আসছে। আমাদেরও বল সেই পাথরটা কোথায়? সেই পাথর কোনো লোভের জন্য নয় শবনম, ওটা শুধু প্রার্থনার ফল। দেখলে তো এখনো সত্যি বলছে না। নির্ঘাত ও হাবেলির বড় কোন ধনসম্পদ লুকিয়ে রেখেছে। রাতের বেলা শবনম গোপনে প্রাসাদে ঢুকল যাতে সে সেই পাথর চুরি করতে পারে। মারিয়াম আর আমান ঘুমিয়ে আছে। পরি শবনমের সামনে হাজির হল। তুমি এখানে কি খুঁজছ শবনম? তুমি কে? আমাকে সেই পাথরটার কথা বলো। আমারও ওরকম শক্তি চাই যাতে আমি রানী হতে পারি আর এরকম প্রাসাদ বানাতে পারি। শক্তি চাই। ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। কাল গ্রামের নির্জন পথে এক অন্ধ বৃদ্ধা বসে থাকবে। তুমি যদি তাকে নিজের বাড়িতে নিয়ে সেবা করো এবং তোমার সবচেয়ে দামি গয়না তাকে দিয়ে দাও, তবে তুমি মরিয়মের চেয়েও বড় জাদুকরী পাথর পাবে। ব্যাস এটুকুই। এত খুব সহজ। আমি তাকে সোনার হার দিয়ে দেব, বদলে আমি তো হীরের পাহাড় পাব। পরের দিন সকালে রাস্তায় এক বৃদ্ধা গাছের নিচে বসে ব্যথায় কাতরাচ্ছে। দূর থেকে শবনম, জয়া এবং জিনাত বেগম হাবেলির দিকে ফিরছিলেন। আল্লাহর নামে কেউ একটু জল দাও, কেউ আমাকে সাহায্য করো, আমার চোখের সামনে অন্ধকার নেমে আসছে। আরে বুড়িমা, এ কি হাল করে রেখেছেন নিজের? এই জনশূন্য রাস্তায় একা বসে আছেন? চলুন চলুন আমার সাথে হাবিলিতে, সেখানে আরাম পাবেন। রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গায়ের রঙও নষ্ট হয়ে যাচ্ছে। দিদি একটু সামলে, শেষমেশ আবার সত্যি সত্যি বোঝা হয়ে না দাঁড়ায়। চুপ কর, এতে আমাদের পুণ্য হবে, আবার লাভও হবে। শবনম জল দেয় কিন্তু তার অস্থিরতা স্পষ্ট ফুটে ওঠে। এই নিন বুড়িমা, জল খান। আর হ্যাঁ, তাড়াতাড়ি দোয়া করবেন, আমার অনেক কাজ আছে, হালি সামলাতে হয়, ফালতু সময় নেই আমার কাছে। এই নিন, সোনা বিক্রি করে দেবেন, কাজে আসবে। এত দামি আংটি দিচ্ছি, ব্যাস এবার যেন সেই জাদুকরি পাথরটা পেয়ে যাই। মা তুই দিলি তো বটেই, কিন্তু তোর হাত কাঁপছে কেন? দানে আবার ভয় কিসের? আরে আম্মা, প্রশ্ন করবেন না, যা দিয়েছি নিয়ে নিন, এবার দোয়া দিন। আমার পাওনা পুরস্কারটা আমার চাই। এমন সময় সেই রাস্তা দিয়ে মরিয়ম আসে। আম্মা, আপনি এত রোদে কেন বসে আছেন? আপনার শরীর তো জ্বরে পুড়ছে। কেউ কি আপনাকে একটু সাহায্য করেনি? আমার কাছে বেশি কিছু নেই। এই দুটো কানের দুল আছে আমার স্বামীর শেষ স্মৃতি, কিন্তু এগুলো যদি কারোর প্রাণ বাঁচাতে পারে তবে এর চেয়ে বড় স্মৃতি আর কিছু হতে পারে না। মরিয়মে কি করছিস তুই? এটা তো আমাদের স্মৃতি। আম্মা জান, স্মৃতির হৃদয়ে থাকে, গয়নায় নয়। যদি ওপরওয়ালা চান তবে তিনি আমাকে আরও দেবেন, কিন্তু কারোর প্রাণ চলে গেলে তার ফিরে আসবে না। হঠাৎ সেই বৃদ্ধা রাস্তার মাঝে খানে পরীর আসল রূপে বদলে গেল। বাস এবার বিচারের সময় এসে গেছে। আমি মানুষের হৃদয় সততা পরীক্ষা করতে এসেছিলাম। শবনম, তুমি দান করনি, তুমি সওদা করেছ। তোমার হাত কাঁপছিল কারণ তোমার হৃদয় লোভে ভরা ছিল। আর মরিয়ম, তুমি কোনো প্রত্যাশা ছাড়াই তোমার সবকিছু দিয়ে দিয়েছ। এটাই হলো প্রকৃত ত্যাগ। আমি অপরাধী। আমি আম্মাজানের কঙ্কন চুরি করেছিলাম। মরিয়ম আপার কাপড়ের ভেতর আমি ওগুলো রেখেছিলাম। জয়াও আমাকে সাহায্য করেছিল। আমাকে ক্ষমা করে দিন। আমি লোভে পড়ে দিদির সাথ দিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। মরিয়ম আমার মা, আমি তোর সাথে কত বড় অন্যায় করেছি। আমি তোর চোখের সততা দেখতে পাইনি, আমাকে ক্ষমা করে দে।
আম্মাজান, আপনি এ কি করছেন? আপনি তাই করেছেন যা আপনার কাছে সত্য মনে হয়েছিল। দোষ আপনার নয়, পরিস্থিতির ছিল। আজ মরিয়মের ঘরে তার মৃত স্বামীর জিনাত বেগমের বড় ছেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বড় ভোজের আয়োজন করা হয়েছে। আগে শবনম আর জয়া এই আয়োজন ছোট করে সারতে চাইত, কিন্তু এবার জিনাত বেগম পুরো গ্রামকে নিমন্ত্রণ করেছেন। প্রতি বছর মরিয়ম এই দিনটি এক কোণে একা বসে কাটিয়ে দিত, কিন্তু আজ তার ঘর মানুষে ভরা। মরিয়ম, তোমার পরীক্ষা শেষ হলো। তুমি শুধু তোমার সম্মানই ফিরে পাওনি, বরং একটি ভাঙন ধরা পরিবারকে আবার জোড়া লাগিয়েছ। জিনাত বেগম মনে রাখবেন, ঘর শুধু ইট দিয়ে নয়, বিশ্বাস দিয়ে তৈরি হয়। আর শবম, জয়া, তোমরা কঠিন শিক্ষা পেয়েছ, কিন্তু এখন তোমাদের মন পবিত্র। মরিয়ম, তুমি আমার কাছে ধন দৌলত চাওনি, তুমি শুধু সত্য চেয়েছিলে। আজ আমি তোমাকে সেই বরদান দিচ্ছি যা দুনিয়ার সব খাজানার চেয়েও দামি। আজ থেকে এই ঘরে কখনো কেউ অসুস্থ হবে না, কেউ ক্ষুধার্ত পেটে ঘুমাবে না, আর তোমার মমতার গল্প আগামী প্রজন্মগুলো উদাহরণ হিসেবে শুনবে।